এই গল্পের শুরুতেই আমরা এই গল্পে মেন ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ছিল ফ্যাং। আর ফ্যাং আজকে অনেক বেশি খুশি ছিল, কারণ তার আজকে ওয়েডিং। ফ্যাং এখানে তার যার সাথে বিয়ে হবে ওই ছেলেটির সাথে ছিল, আর এই ছেলেটি কিন্তু তার বয়ফ্রেন্ডও ছিল। এই জন্য সে অনেক বেশি খুশি ছিল। এই ছেলেটির নাম ছিল চ্যান, কিন্তু চ্যানকে আমরা এখানে কেন জানি অনেকটা বেশি চিন্তিত দেখছিলাম, আর সে বারবার তার ফোনটি দেখছিল। ফ্যাং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি এত বেশি কি চিন্তা করছো, তোমাকে দেখে একদমই হ্যাপি মনে হচ্ছে না। চ্যান বলতে থাকে এরকম কোনো ব্যাপার না, আসলে আমার কোম্পানি থেকে আমার ম্যানেজার বারবার আমাকে ফোন করছে, তাই তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি কথা বলে আসি। চ্যান তখন ওখান থেকে দূরে সরে আসে, আর আমরা দেখতে পাই সে তো এখানে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, মানে সে লুকিয়ে লুকিয়ে ফ্যাংকে চিট করছে। আর এদিকে আবার ফ্যাংয়ের সাথে বিয়েও করতে চলে এসেছে, আর তার গার্লফ্রেন্ড এখানে তাকে অনেকটা বেশি হুমকি দিচ্ছিল যে তুমি আমাকে রেখে কেন অন্য কারোর সাথে বিয়ে করছো। চ্যান বলতে থাকে তোমাকে কতবার বলেছি এখন আমাকে একদমই ফোন করবে না, তাহলে কেন ফোন করছো। চ্যানের বলা এই সব কথাগুলো আবার পেছন থেকে তখন ফ্যাংও শুনতে পায়। সে অনেকটা বেশি অবাক হয়ে যায়, সে তো ভাবতেই পারেনি যে এখানে চ্যান তার সাথে চিট করবে। তখনই ওখানে চ্যানের গার্লফ্রেন্ডও চলে আসে, যার নাম ছিল কিকি। তারা দুজনে কথা বলছিল। ফ্যাং এসে বলতে থাকে যে এই মেয়েটিকে তোমার সাথে এখানে কি করছে, আর তুমি চলো বিয়ে করবে। তখন কিকি বলতে থাকে তুমি এই মেয়েটি কাকে বলছো, আমি ওর গার্লফ্রেন্ড, আর ও তোমাকে বিয়ে করবে না। এই সব কিছু জানতে পেরে ফ্যাং এর মন তো অনেক খারাপ ভাবে ভেঙে যায়। এখানে চ্যান তখন ফ্যাংকে মানাতে শুরু করে যে ও সবকিছু মিথ্যে কথা বলছে, কিন্তু ফ্যাং তো এটা ভালো করে বুঝতে পেরেছে চ্যান তার সাথে চিট করছে, তাও আবার অন্য মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে। তাই সে তো এখানে চ্যানকে অনেক জোরে একটি থাপ্পড় মারে, আর এরপরে সে নিজে থেকে এই বিয়েটি ভেঙে দেয়। এখান থেকে একাই চলে যাওয়ার জন্য বের হয়। ফ্যাং আপসেট থাকার কারণে সে নিজেও জানতো না সে এখন কোথায় যাচ্ছে, তাই সে তো অনেক বড় একটি রাস্তায় একাই হাঁটতে থাকে, আর এই রাস্তাটা অনেক বেশি নীরব ছিল। তখনই আমরা সামন দিক থেকে একটি বাইক আসতে দেখি। এই বাইকের উপরে একটি ছেলে ছিল, আর ছেলেটির সাথে এখানে তখন ফ্যাং এর অ্যাক্সিডেন্ট হতেই নিচ্ছিল, যার কারণে দেখা যায় ছেলেটি ফ্যাংকে বাঁচাতে গিয়ে তাদের দুজনেরই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু দুজনেরই কপাল ভালো, কারোরই সেরকম কোনো আঘাত লাগেনি। ফ্যাং তখন এসে এই ছেলেটিকে বলতে থাকে যে আপনি কি ঠিক আছেন। আর এই ছেলেটি হচ্ছে আমাদের গল্পের মেন লিড, যার নাম ছিল লি। আর লি তখন এখানে ফ্যাংকে বলতে থাকে যে তোমার কি মরার ইচ্ছা হয়েছে, আর তুমি কেন আমার বাইকের সামনে এসে অ্যাক্সিডেন্ট করতে গেলে, আর তোমাকে তো দেখছি তুমি ওয়েডিং ড্রেস পরে আছো, তাহলে এটা পরে তুমি কি বিয়ে করতে না গিয়ে এখানে মরতে এসেছো। ফ্যাং বলতে থাকে তোমার কি মনে হয় আমি এখানে মরতে এসেছি, আমি কেন মরতে আসবো, আমি তো শুধু এখানে একা একা হাঁটতে এসেছিলাম। আর সে এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু ফ্যাং বলতে থাকে যে কোথায় যাচ্ছ, আমার বাইকটি অনেক বেশি ভারী, তাই তুমি আমাকে এটা তুলতে সাহায্য করো, তোমার জন্যই তো এটা পড়ে গিয়েছে। এরপরে ফ্যাং তাকে বাইক তুলতে সাহায্য করে, আর দুজনে একসাথে এখানে হেঁটে যাচ্ছিল। ফ্যাং আগে যাচ্ছিল, লি পিছনে পিছনে যাচ্ছিল। ফ্যাং বলতে থাকে যে তুমি আমাকে ফলো করা বন্ধ করো, আমি কোথাও মরতে যাচ্ছি না। লি বলতে থাকে যে তোমাকে আবার কে ফলো করেছে, আমি তো শুধু আমার বাইক নিয়েই যাচ্ছি, আর তোমার জন্যই তো আমার এরকম অবস্থা হয়েছে, বাইকও চালাতে পারছি না। লি এর বাইকটা অনেক বেশি ভারী ছিল, এই জন্য লি তখন ফ্যাংকে বলতে থাকে যে তুমি কি আমাকে একটু সাহায্য করবে, কিন্তু ফ্যাং মানা করে। এভাবে দুজনে হাঁটতে থাকে। একটু পরে ফ্যাং তো বলতে থাকে আমার অনেকটা বেশি ক্ষুধা পেয়েছে। লিন বলে যে আমি তোমাকে খাবার খাওয়াতে নিয়ে যেতে পারি যদি তুমি আমার বাইকটি একটু ঠেলে দাও, বাট ফ্যাং তো এটা করতে একদমই রাজি হয় না, সে মানা করে দেয় আর হাঁটতে থাকে। কিন্তু একটু পরে দেখা যায় সে তখন এখানে লিকে বাইকটি ঠেলতে সাহায্য করে, কারণ তার এতটাই বেশি ক্ষুধা পেয়েছিল, এখন তাকে তাড়াতাড়ি করে খেতে হবে, আর নিজের কাছে কোনো টাকাও ছিল না। এরপরে লি ফ্যাংকে নিয়ে চলে আসে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। এখানে তারা দুজনে খাবার খায়, আর এখানে ফ্যাং তো একটু বেশি ড্রিঙ্ক করে নেয়। সে যখন ড্রাঙ্ক হয়ে যায় তখন একা একাই বলতে থাকে যে আমি ভাবতেও পারিনি যে আমার সাথে চিট করবে, আমি তো ওর জন্য আমার কতগুলো বছর নষ্ট করেছি, এটা এখন আমার ভাবতেও অনেকটা বেশি খারাপ লাগছে যে আমি এতটা বোকা কিভাবে হতে পারি, শুধু শুধু আমার এতগুলো বছর ওর পিছনে নষ্ট করেছি। আর তার এইসব কথাগুলো এখানে শুধু লিন চুপ করে শুনতেই থাকে। এরপরে দেখা যায় ফ্যাং ওখানেই ঘুমিয়ে পড়ে। লিন খাওয়া শেষ করে বাইরে আসে, চলে যেতে নিচ্ছিল, বাট আবার ভাবতে থাকে একে এখানে
একা রেখে যাওয়া ঠিক হবে না, তাই চলে আসে হোটেলে। আর হোটেলকে বলতে থাকে তাকে 2টো রুম দেওয়ার জন্য, কিন্তু এখানে সে জানতে পারে শুধুমাত্র একটি রুমই ফাঁকা আছে। লি তখন বাধ্য হয়ে ওই একটি রুমই বুক করে নেয়, আর এরপরে সে ওই রুমে ফ্যাংকে নিয়ে চলে আসে। একটু পরে আবার লিন তার ম্যানেজারের কাছে ফোন করে, বলতে থাকে যে আমার কাছে 2টি ফোন আর একটি কার পাঠিয়ে দেবে কালকে সকালের ভিতরে। আর লিকে তখন বাধ্য হয়ে এখানে ফ্যাংয়ের সাথে একই রুমে রাত কাটাতে হয়। পরের দিন সকালের সিন দেখানো হয়। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই। চ্যান তো তখন পুলিশের কাছে রিপোর্ট করছিল যে তার ফিয়ন্সি সে গায়েব হয়ে গিয়েছে, তাই তাকে যেন এখন তারা খুঁজে দেয়। লি যখন সকালে ফ্যাংকে দেখতে পায় সে অবাক হয়ে যায়। আসলে ফ্যাংক তো তার ওয়েডিং ড্রেসটিকে কেটে অনেক সুন্দর করে একটি নতুন ড্রেস বানিয়ে নিয়েছে। এখান থেকে আমরা বুঝতেই পারি যে ফ্যাং হচ্ছে একজন ডিজাইনার হতে চায়, কিন্তু এখনো সে ভালোভাবে হতে পারেনি। এরপরে লিয়ের গাড়িটিও চলে আসে, এই জন্য দুজনে ওখান থেকে বের হয়ে আসে। আর বাহিরে আসার পরে লি তো কার চালাতে পারবে না, কারণ ওই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার হাতে একটু ব্যথা পেয়েছিল। এই জন্য তখন এখানে ফ্যাংকে গাড়ি চালাতে হয়। আর কিছু দূর আসার পর এদের দুজনকে পুলিশ ধরে। ফ্যাংকে বলছিল তার গাড়ির লাইসেন্স দেখানোর জন্য, কিন্তু ফ্যাংয়ের কাছে এটা ছিল না। এই জন্য এরা দুজনে বিপদে পড়ে যায়। আর পুলিশ তখন এদেরকে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। তখন তো এখানে যেন চলে আসে, সে ফ্যাংকে দেখে বলতে থাকে তুমি কোথায় গিয়েছিলে, আমি তোমাকে কত খুঁজেছি। কিন্তু ফ্যাং বলে তুমি কে, আমি তোমাকে একদমই চিনি না। এরপরে তারা যখন পুলিশ স্টেশন থেকে বাইরে আসে তখন চ্যান আবারও আসে ফ্যাংকে মানানোর জন্য। তখনই এখানে আমরা ফ্যাংয়ের বেস্ট ফ্রেন্ডকেও দেখতে পাই। সে তো এসেই চ্যাংকে অনেক বেশি মারতে থাকে যে তোমার সাহস কিভাবে হলো তুমি ফ্যাংকে চিট করো, তোমার জন্য ফ্যাং তার লাইফের কতগুলো বছর নষ্ট করেছে। আর চ্যাং এখানে এতগুলো মার খাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায়, ফ্যাংয়ের সাথে আর কথা বলার সুযোগই পায় না। এরপরে লি যখন তার কোম্পানিতে চলে আসে তখন সে তার ম্যানেজারের কাছ থেকে জানতে পারেন যে তার কোম্পানির ডিজাইন কেউ একজন চুরি করে আগে বাইরে লঞ্চ করে দিয়েছে। সেখানে বলে যে এই কাজগুলো আসলে চ্যানের কোম্পানি থেকে করেছে, আর সে হচ্ছে চ্যানের গার্লফ্রেন্ড ফ্যাং, সে আসলে ডিজাইনগুলো চুরি করে নিয়েছে। লিয়েতে অনেক রেগে যায়, কারণ সে চায় না তার কোম্পানি ডিজাইনগুলো অন্য কোনো কোম্পানি চুরি করুক। অন্যদিকে ফ্যাং যখন তার বাড়িতে আসে দেখতে পায় তার বয়ফ্রেন্ড চ্যান, সে তো তার বাড়ি পুরো তছনছ করে রেখে গিয়েছে। চ্যানের যা যা প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সব কিছু এখান থেকে নিয়ে চলে গিয়েছে। এইসব দেখে ফ্যাং অনেক বেশি আপসেট হয়। একটু পরেই তো তার কাছে বাড়ির মালিক চলে আসে আর তাকে বলতে থাকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য। ফ্যাং বলে যে আপনি তো জানেনই এখন আমার অবস্থা কীরকম, আমার কাছে এখন কোনো টাকা নেই, কিন্তু আমি কিছুদিন পর আপনাকে দিয়ে দেব, আমাকে সময় দিন। এরপরে ফ্যাং মনোযোগ দিয়ে কাজ করছিল, কিন্তু একটু পরেই সে জানতে পারে যে কেউ একজন তার উপরে কেস করে দিয়েছে যে ফ্যাং অন্য কোম্পানির ডিজাইন চুরি করেছে। আর এখানে বলে যে সে হচ্ছে লি। ফ্যাং বলতে থাকে যে আমি লিকে চিনি, আমি একা গিয়ে লিয়ের সাথে কথা বলবো, সে আমার ব্যাপারটি বুঝতে পারবে। কিন্তু এখানে তখন এই লোকটি বলতে থাকে যে আমি লিকে পার্সোনালভাবে চিনি, সে অনেকটা বেশি রুড, আর সে কিছুতেই চায় না তার ডিজাইনগুলো অন্য কেউ চুরি করুক, তাই তোমার কথা বলে কোনো লাভ হবে না। কিন্তু ফ্যাং তো আর এত সহজেই হাল ছেড়ে দেবে না, সে তখন লিয়ের সাথে কথা বলার জন্য বারবার লিকে ফোন করছিল, কিন্তু এদিকে লি তো ফ্যাংয়ের ফোন রিসিভই করে না। ফ্যাং তখন একদম নিজে থেকে চলে আসে লিয়ের সাথে দেখা করার জন্য আর তাকে সব কিছু বলার জন্য। এখানে সে তো লিয়ের কাছে চলেও আসে আর লিকে বলতে থাকে যে আমি কোনো ডিজাইন চুরি করিনি, এই সব কিছু চ্যাং করেছে আর সে আমার নাম দিচ্ছে। তবুও এখানে ফ্যাংয়ের কোনো কথাগুলোই লি বিশ্বাসই করতে চায় না। সে বলে আমি তো এত সব কিছু জানতে চাই না, আমি শুধু এটাই জানি কেউ একজন আমার ডিজাইনগুলো চুরি করেছে, আর আমি চাই না যে আমার নাম খারাপ হয়ে যাক, এর জন্য আমি আর এইসব নিয়ে মাথা ঘামাতেও চাই না। লি যদিও এখানে ফ্যাংয়ের কোনো কথাই শোনে না, কিন্তু আমরা একটু পরেই দেখতে পাই ফ্যাং তো নিজে থেকে চ্যানের সাথে দেখা করতে এসেছে আর চ্যানকে বলে আমি জানি এই সব কিছু আসলে তুমিই করেছো। চ্যান বলে যে হ্যাঁ আমিই করেছি। লি বলতে থাকে যে তুমি করেছো, তাহলে তুমি কেন এই সব কিছুর পেছনে আবার ফ্যাংয়ের নাম লাগিয়ে দিয়েছো? যদি নিজের ভালো চাও তাহলে এটা স্বীকার করে নাও যে তুমি এই সব কিছু করেছো, ফ্যাং এই সব কিছু করেনি। চ্যান বলে ঠিক আছে, আপনি তো জানেনই যে আমার অবস্থা এখন কি রকম, এই জন্য আমি ভুল করে এইসব কিছু করে ফেলেছি। লি বলতে থাকে যে ঠিক আছে, এবারের মতন ক্ষমা করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম আর এরকম করবে না। এরপরে লি চলে আসে ফ্যাংকে সরি বলতে। এখানে যখন লি এসেছিল তখন ফ্যাং বলতে থাকে যে আমি জানি
জানি তোমাকে এখানে চা নিয়ে আসতে বলেছে, এই জন্য তুমি এসেছো। লি বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাকে এখানে আসলে চ্যাংই পাঠিয়েছে, কিন্তু আমি নিজে থেকে তোমাকে এখানে সরিও বলার জন্য এসেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমি জানতে পেরেছি এই সব কিছু আসলে চ্যানই করেছে। ফ্যাং বলে যে আমার তো আসলে তোমাকে বিশ্বাস করাই উচিত হয়নি, যে এখানে তুমি কিনা কোনো কিছু না জেনে শুনেই আমার উপরে ব্লেম করেছো। তোমাকে আমি বলেছিলাম যে এইসব কিছু আমি করিনি, কিন্তু এরপরেও তুমি তো আমার কথাই শোনোনি, তাহলে এখন কেন সরি বলতে এসেছো? দরকার নেই তোমার সরির। এরপরে লি তো ফ্যাংয়ের বাড়িতেও চলে আসে। এখানে লিকে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু ফ্যাং সেরকম গুরুত্ব দেয় না। আর এরপরে এসে লিয়ের কাছে গিয়ে বলতে থাকে যে লি এখানে কেন এসেছে। লি বলে যে আমি তোমাকে আমার সাথে ডিনার করার জন্য ইনভাইট করতে এসেছি। এইটা শোনার পর ফ্যাং তো প্রথমে একদমই রাজি হয় না, কিন্তু এখানে লি তখন তাকে অনেকবার জোর করতে থাকে, আর এতইবার জোর করছিল এই জন্য তখন এখানে ফ্যাং রাজি হয়ে যায়। এরপরের সিনে আমরা এদের দুজনকে একসাথে ডিনার করতে দেখি, আর এখানে তখন এরা দুজনে অনেকটা বেশি গল্প করে। আর এখানে তখন লি আবারও ফ্যাংকে বলতে থাকে যে এবারও আমি তোমাকে মন থেকে সরি বলছি, আমারই ভুল হয়েছিল, আগে আমার উচিত ছিল সবকিছু ভালোভাবে ডিটেলস বের করা আর এরপরে তোমার ওপরে ব্লেম করা, কিন্তু আমি এরকমটি করিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এখানে তখন ফ্যাং বলতে থাকে যে আজকের পর থেকে আমরা দুজনে আর এই বিষয়টি নিয়ে একদমই কথা বলবো না, এটা এখানেই শেষ করে দাও। এতে বোঝাই যাচ্ছে ফ্যাং লিকে ক্ষমা করে দিয়েছে। এরপরে ফ্যাং তো কম দামের ভিতরে একটি বাড়ি খুঁজতে থাকে, কারণ তার এখন একটি নতুন বাড়ির অনেক বেশি প্রয়োজন, এই জন্য তখন সে লিকে সাহায্য করতে বলে। এরপরে লি তো ফ্যাংকে অনেক বড় একটি বাড়িতে নিয়ে আসে, যেটা দেখে ফ্যাং অবাক হয়ে যায়। লি বলতে থাকে যে তোমাকে এই বাড়ির ভাড়াগুলো প্রতি মাসে দিতে হবে না, বরং 1 বছরে দিতে হবে। এটা শুনে ফ্যাং আরও অবাক হয়ে যায়, কিন্তু সে মনে মনে খুশিও হয়েছিল অনেক, তাই সে লিকে থ্যাংক ইউ বলে। কিন্তু আমরা জানতে পারি এই বাড়ি তো আসলে লিয়েরই ছিল, আর লি তো জানতো যে ফ্যাংয়ের এখন কতটা বেশি প্রবলেম রয়েছে, এই কারণেই সে নিজের বাড়িটাই ফ্যাংয়ের কাছে ভাড়া দিয়েছে। মনে করেছিল এটা ফ্যাং জানতে পারবে না, কিন্তু ফ্যাং তো কোনো না কোনো রকম ভাবে এটা জানতেই পেরেছে, এই জন্য বলতে থাকে যে তুমি তোমার বাড়িতে আমাকে কেন থাকতে দিয়েছো। লি বলে তুমি কি পাগল হয়েছো, এত বড় একটি বাড়ি আমার কিভাবে হয়, এটা আমার গ্র্যান্ডপার বাড়ি, তুমি চাইছিলে আমার থেকে হেল্প, এই জন্য এটা আমি তোমার কাছে ভাড়া দিয়েছি, কিন্তু এটা আমার না। কিন্তু ফ্যাং এতে অনেকটা বেশি কষ্ট পেয়েছিল, এই জন্য সে লিকে বলতে থাকে তুমি আমাকে এভাবে সাহায্য না করলেও পারতে, তুমি আমাকে আগেও বলে দিতে পারতে সব কিছু, এতে করে আমি খুশি হতাম। এরপরে ফ্যাং ওখান থেকে চলে যায়, আর আমরা দেখতে পাই যে আসলে লিয়ের যে ফ্ল্যাটটি ছিল তার ফ্ল্যাটের সামনেই ফ্যাংয়ের ওই ফ্ল্যাটটি, তাই সে তো নিজের ফ্ল্যাট থেকে সবসময় ফ্যাংকেই দেখতে থাকতো। আর ফ্যাং তো এটা বুঝতেই পারে। ফ্যাং তখন তার জানালার পর্দাগুলো একটু সরিয়ে দিতে নিচ্ছিল, কিন্তু সেটা করতেই পারছিল না, এই জন্য তখন বাধ্য হয়ে লির কাছে ফোন করে আর বলে যে এটা আমি কেন সরাতে পারছি না। লি বলে এই সব কিছু রিমোট দিয়ে করতে হয়। ফ্যাং তখন রিমোটটি নেয় আর সে রিমোট দিয়েও করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই করতে পারে না। ফ্যাং মনে করছিল হয়তোবা রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আবারও লিয়ের কাছে ফোন করে। লি বলতে থাকে তুমি যদি ওই রিমোটের ব্যাটারি পেতে চাও তাহলে আমার এই ফ্ল্যাটে চলে আসো, কিন্তু ফ্যাং ওখানে যেতে একদমই মানা করে দেয়, আর সে নিজের ফ্ল্যাটেই থাকে। পরের দিন সকালে তো ফ্যাং বের হয়েছিল জগিং করার জন্য, আর তখন আমরা এখানে দেখতে পাই লি তো সে তার কার নিয়ে চলে এসেছে ফ্যাংয়ের কাছে, আর ফ্যাংকে বারবার বলতে থাকে যে কারের ভিতরে উঠে পড়ো। ফ্যাং বলে যে আমি তো এখানে জগিং করতে এসেছি, তাহলে কেন তোমার কারের ভিতরে উঠে পড়বো। লি বলে যে বাইরে অনেক রোদ, এই রোদে যদি তুমি জগিং করতে থাকো তাহলে দেখবে তোমার স্কিন খারাপ হয়ে যাবে, তাই গাড়িতে উঠে পড়ো। আর সে তো এখানে বারবার ফ্যাংকে মানানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় একটু পরে তো তার নিজের কারটাই নষ্ট হয়ে যায়। তখন আবার ফ্যাং লিকে টিস করে বলতে থাকে যে কাউকে মানানোর আগে নিজের কারটিকে এখন ঠিক করো, তারপরে কাউকে মানাতে এসো। তখন দেখা যায় লি তো ফ্যাংয়ের সাথে আবার হাঁটতে শুরু করে, কিন্তু একটু পরেই ওখানে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে, আর ফ্যাংয়েরও অনেকটা বেশি ঠান্ডা লাগছিল, এই জন্য লি তার জ্যাকেটটি তো দিয়ে দেয় ফ্যাংকে, কিন্তু এরপরও ফ্যাংয়ের অনেক ঠান্ডা লাগছিল, যার কারণে লি তখন এখানে ফ্যাংকে হাঁক করে নেয়। আর ফ্যাং বলতে থাকে যে তুমি আমাকে হাঁক কেন করেছো। লি বলে কারণ তোমার ঠান্ডা লাগছে, আর তুমি ভুল বুঝে নিও না, আমি এখানে শুধুমাত্র তোমাকে সাহায্যই করছি, অন্য কিছু না। এরপরে আমরা একটি নতুন মেয়েকে দেখতে পাই, এই মেয়েটির নাম তো ছিল ইয়াও। ইয়াও তখন এখানে ফ্যাংয়ের সাথে দেখা করে, আর তাকে অনেকটা বেশি হুমকি দিতে থাকে যে তুমি লিয়ের কাছ থেকে দূরে থাকো,
লি শুধুমাত্র আমার, তাই ওর আশেপাশে আসার চেষ্টা করবে না। ফ্যাং বলে তুমি আমাকে ভুল বুঝছো, আমি আর লি আমরা দুজনে শুধুমাত্র ভালো ফ্রেন্ড, এর বাহিরে অন্য কিছুই না। এরপরে ফ্যাংকে দেখানো হয় সে তার এখন ডিজাইনের প্রতি অনেকটা বেশি ফোকাস দিতে চাচ্ছিল, এই জন্য সে লিয়ের সাথে কাজ করতে চলে আসে। লি ফ্যাংকে বলে যদি তুমি চাও তাহলে আমি তোমাকে আমার কোম্পানির যেখানে ড্রেস বানানো হয় ওখানে যাওয়ার অনুমতি দিতে পারি। আসলে আমি ওখানে আজ পর্যন্ত কাউকে যেতে দেইনি, কিন্তু তুমি চাইলে যেতে পারো। পরের দিন থেকেই ফ্যাং লিয়ের কোম্পানিতে কাজ করতে শুরু করে, আর এখানে তখন লিয়ের ম্যানেজার সে তো ফ্যাংকে সাথে করে নিয়ে তাদের কোম্পানিতে যেখানে ড্রেসগুলো বানানো হয় ওখানে নিয়ে যায়। আর এই সব কিছু ফ্যাংকে দেখাতে থাকে। ম্যানেজার এখানে ফ্যাংকে বলতে থাকে যে লি আজ পর্যন্ত এখানে কাউকে আসার অনুমতি দেয়নি, কিন্তু তোমাকে আসতে দিয়েছে, এর মানে তুমি অবশ্যই লিয়ের কাছে স্পেশাল। সব কিছু দেখা শেষ হয়ে গেলে ফ্যাং বাহিরে আসে। লি বলতে থাকে যে তোমার কাছে সব কিছু কেমন লেগেছে? ফ্যাং বলে অনেক বেশি ভালো লেগেছে। আচ্ছা একটা কথা বলো, তুমি তো ওখানে কাউকে যেতে দাও না, তাহলে আমাকে কেন যেতে দিলে? আমি তো শুধুমাত্র একটি সাধারণ মেয়ে, তাহলে কেনই বা যেতে দিয়েছিলে? লি বলে যে তোমাকে কে বললো তুমি শুধুমাত্র একটি সাধারণ মেয়ে? তুমি আমার কাছে অনেকটা বেশি স্পেশাল, এই কারণেই আমি তোমাকে ওখানে যেতে দিয়েছি। পরে আমরা রাতের সিন দেখতে পাই যেখানে ফ্যাং তার একজন ফ্রেন্ডকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর এটা দেখার পর তখন লিয়ের বোন লিকে বলতে থাকে আমার মনে হয় অবশ্যই এই ছেলেটি ফ্যাংয়ের বয়ফ্রেন্ড। এটা শোনার পর লি বলতে থাকে তোকে কে বলেছে? ওর কোনো বয়ফ্রেন্ড নেই, হতে পারে ওর কোনো ফ্রেন্ড। পরের সিনে আমাদেরকে ফ্যাংকে দেখানো হয় সে তো এখানে মনোযোগ দিয়ে কাজ করছিল। একটু পরে ফ্যাংয়ের কাছে তার ফ্রেন্ডরা আসে, আর তারা ফ্যাংকে বলে যে তাদের ডিজাইনগুলো সবারই অনেক বেশি পছন্দ হয়েছে, তাই সবাই অনেকটা বেশি খুশি ছিল। এরপরে আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ান এখানে ফ্যানের সাথে দেখা করতে আসে, আর ফ্যাংকে বলতে থাকে যে আমি তোমার ডিজাইনগুলো দেখেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রথমে এখানে যদিও ফ্যাংয়ের প্রশংসা করছিল, কিন্তু তার তো উদ্দেশ্য ছিল এখানে ফ্যাংকে অপমান করার, আর সবার সামনে এখানে সত্যি ফ্যাংকে অনেকটা বেশি অপমান করে। ফ্যাং এতে অনেক বেশি লজ্জা পায়, সে অনেকটা বেশি ভেঙেও পড়েছিল, কিন্তু তার ফ্রেন্ডরা বলে যে তোমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে তোমার কাজটি নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। ফ্যাংও ঠিক করে যে সে ভেঙে পড়বে না, সে আবারও নতুন করে সব কিছু শুরু করবে, কিন্তু এখন সে কিছুদিনের জন্য বিরতি নিতে চাচ্ছিল। এরপরে ইয়াং আবার চলে আসে লিয়ের সাথে দেখা করতে। এখানে লিকে বলতে থাকে যে তুমি আগে আমার সাথে অনেকটা বেশি সময় কাটাতে, কিন্তু ফ্যাং আসার পর থেকে আমাকে পুরোপুরিভাবে ইগনোর করছো। তোমার এটা বোঝা উচিত আমি তোমার কত বেশি কেয়ার করি, এই জন্য তোমার আমাকে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। লি বলে যে আমি তোমাকে ভালোভাবেই চিনি, তুমি যে আমার কতটা বেশি কেয়ার করো এটা আর তোমাকে আমাকে বলে বোঝাতে হবে না, আমি কোনো বাচ্চা না, সব কিছু ভালোই বুঝতে পারি, আর এমনিতেও আমার আর ফ্যাংয়ের ভিতর থেকে দূরে থাকো। এরপরে একদিন ফ্যাংয়ের সাথে জ্যাং দেখা করতে আসে। সে তো এখানে ফ্যাংকে বলতে থাকে যে তুমি অনেকটা বেশি সুন্দরী, আর আমি তোমাকে সত্যি ভালোবাসি, ওই দিনের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। কিন্তু ফ্যাং এখানে তাকে ক্ষমা করে দেয় না। এরপরে ফ্যাং আর লি এরা দুজনে দেখা করে, যেখানে ফ্যাং তো লিকে তার মনের কথা বলতেই পারছিল না, এই জন্য দেখা যায় সে হঠাৎ করে এখানে ফ্যাংকে তার নিজের দিকেই টেনে নেয়, আর দেন তখন সে ফ্যাংকে কিস করে। ফ্যাংও এখানে তখন লিকে কোনো কিছুই বলে না। এরপরে দুজনে একসাথে তাদের ফ্ল্যাটে চলে আসে, আর দুজনেই অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল। এরপরে আবার নিজেদের ফ্ল্যাটে চলে আসে, আর দেখা যায় এখন তো এরা দুজনেই নিজেদের ফ্ল্যাটের বেলকনিতে দাঁড়িয়ে থেকে প্রতিদিন একে অপরকে দেখতে থাকতো। এভাবে এদের ভিতরে অনেক সুন্দর সব সময় কাটতো, আর এখানে তো দুজনই অনেকটা বেশি কিউট ব্যবহার করতো, যেগুলো দেখতে আসলে অনেকটা বেশি কিউট ছিল। এরপরে ফ্যাং আসে ডক্টরের সাথে দেখা করতে। এখানে ফ্যাং ডক্টরের কাছ থেকে জানতে পারে যে তার বাবার লিভারের ক্যান্সার হয়েছে, এই জন্য ওনাকে অপারেশন করাতে হবে। এটা শুনে ফ্যাং অনেকটা বেশি ভেঙে পড়ে, আর সে তার বাবার কাছে এসে অনেক বেশি কান্না করতে থাকে। ফ্যাংয়ের বাবা বলে যে তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমি কোথায় থেকে ভরসা পাবো, এই জন্য তুমি একদমই কান্না করো না, আমার কোনো কিছু হবে না। এরপরে লিয়ে সে ফ্যাংয়ের সাথে দেখা করে। সে ঠিক করেছিল আজকেই সে ফ্যাংকে তার মনের কথাগুলো বলে দেবে, কিন্তু এখানে ফ্যাংকে দেখার পর আর কোনো কিছু বলতেই পারছিল না। ফ্যাং বলতে থাকে যে তুমি কি আমাকে কোনো কিছু বলতে চাও? লি বলে যে হ্যাঁ বলতে চাই, কালকে তুমি কি করবে? ফ্যাং বলে আমি আবার কাল কি এমন করব, প্রতিদিন যেসব করি ওই সবই করব, কাজ করব আর কি, আর তোমার মনে হচ্ছে কোনো কিছু বলার নেই, তাহলে আমি চলে যাই। আর এভাবেই তো এদের দুজনের ভিতরে সবাই কাটতে থাকে। একদিন লিয়ের বোন যার নাম ছিল লু, সে তো লিকে
লিকে বলতে থাকে, আমি জানি তুমি আসলে ফ্যাংকে লাইক করো, কিন্তু এখন পর্যন্ত বলতেই পারছো না। আর তুমি যে কত ভীতু এটা আমি এইসব না জানলে বুঝতে পারতাম না। তুমি যদি চাও তাহলে আমাকে বলতে পারো, আমি এই কথাটি ফ্যাংকে একদম 1 সেকেন্ডের ভিতরেই বলে দেব। লি বলে যে তুমি তো অনেকটা বেশি ছোট, তাহলে এত বেশি বড় বড় কথাগুলো কোথায় থেকে শিখেছো? এইসব কথা আর বলবে না, চুপ করে থাকো। এরপরে এরা দুজনে আবারও চলে আসে একে অপরের সাথে বেলকুনিতে কথা বলার জন্য। এখানে তখন ফ্যাং তো লিকে ফোন করে বলতে থাকে যে তুমি এখান থেকে চলে যাও, কারণ আমার বাড়িতে আমার মা এসেছে, আর যদি দেখতে পাই আমরা দুজনে এভাবে কথা বলছি তাহলে সন্দেহ করবে। কিন্তু লি এটা একদমই বুঝতেই পারছিল না। সে বলতে থাকে, কি বলছো আমি বুঝতে পারছি না। ফ্যাং তখন লিকে মেসেজ করে বলে যে আমার মা এসেছে, আর এটা যতক্ষণে লি পড়বে তার আগেই তো ওখানে ফ্যাং এর মাও চলে আসে। আর সে এরকম ভাবে এখানে ফ্যাংকে দেখতে পায়, অনেক বেশি রেগে যায় যে এই ছেলেটিকে আর এখানে কি করছিল। লিও এখানে ফ্যাং এর মাকে দেখে অবাক হয়ে যায়, আর ফ্যাং তার মাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তিনি তো যায় না। লিও তখন উপায় না পেয়ে এমন ভাব করছিল যেন সে ওদেরকে দেখতেই পায়নি, কিন্তু ফ্যাং এর মায়ের কাছে এটা একদমই সুবিধার মনে হয় না। সে তো অনেকটা বেশি রেগে যায়, আর এরপরে ফ্যাংকে বলতে থাকে। ফ্যাংকে তখন ফ্যাং এর মা বলতে থাকে যে তুমি এইসব কি করছো, তোমার আর এখন এইসব কিছু করার বয়স নেই, এখন তোমার বিয়ে করতে হবে, তাই এইসব কিছু করা বন্ধ করো। ফ্যাং তার মাকে বলতে থাকে যে ওই ছেলেটি শুধুমাত্র আমার ফ্রেন্ড, এর বাহিরে অন্য কিছুই না, আর তুমি যেরকম ভাবছো এরকম কোনো কিছু না। কিন্তু এখানে তার মা একদমই শোনে না, উল্টো তিনি তো আরো অনেক বেশি রেগে যায়, আর ফ্যাংকে জোর করে নিয়ে লিয়ের ফ্ল্যাটের দিকে যাচ্ছিল। ফ্যাং বলতে থাকে যে আমাকে ছেড়ে দাও, আমার পেটে অনেক ব্যথা করছে, আজ যেতে পারবো না। ফ্যাং এর মা বলে, আমি ভালো করে জানি তুমি এই সব কিছু নাটক করছো, কিন্তু আজকে তোমার নাটক করে কোনো লাভ হবে না, আমি তো তোমাকে ওখানে নিয়েই যাব। এরপরে চলে আসে ফ্যাংকে নিয়ে লিওর ফ্ল্যাটে। এখানে তখন লি তো ফ্যাং এর মাকে দেখে বলতে থাকে যে হাই আন্টি, আপনি কেমন আছেন। এরপরে তো ফ্যাং আর ফ্যাং এর মা চলে আসে লিয়ের বাড়ির ভিতরে। ফ্যাং এর মা তখন এখানে এদের দুজনকে বলতে থাকে যে তোমরা দুজন এখন সত্যি করে আমাকে বলবে তোমাদের দুজনের ভিতরে আসলে কি চলছে, কোনো মিথ্যে কথা বলবে না। এখানে ফ্যাং আর লি বলতে থাকে যে আপনারা যেরকম ভাবছেন এরকম কোনো কিছুই না, আমরা দুজনে তো শুধুমাত্র ফ্রেন্ড, এর বাহিরে না। তখনই এখানে লু চলে আসে, আর লু বলতে থাকে যে ভাই আমি তো জানতামই না তুমি ফ্যাংকে তোমার মনের কথাগুলো না বলতে তুমি ফ্যাং এর মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছো। আর এটা শোনার পর ফ্যাং এর মাও বুঝতে পারে যে অবশ্যই এই মেয়েটি কোনো কিছু জানে, এই জন্য আমাকে এর কাছ থেকে সব কিছু জানতে হবে। তাই এখানে ফ্যাং এর মা তখন লুকে বলতে থাকে যে পিটি মেয়ে তুমি আমাকে সবকিছু বলো তো, আসলে এদের দুজনের ভিতরে কি চলছে। লু বলতেই নিচ্ছিল, কিন্তু লি তাকে ইশারা করে বলতে মানা করে দেয়। এই জন্য লু তখন বাহানা বানায় যে আন্টি আমার স্কুল থেকে অনেকটা বেশি হোমওয়ার্ক দিয়েছে, এই জন্য আমার কাছে এখন একদমই সময় নেই, আমাকে সব হোমওয়ার্ক করতে হবে, তাই আপনারা কথা বলুন আমি যাই। ফ্যাং এর মা তো এখানে কোনো কিছুই জানতে পারলো না, এই জন্য তিনি তখন এখান থেকে ফ্যাংকে নিয়ে আবারও ফ্যাং এর ফ্ল্যাটে চলে আসে। এরপরে ফ্যাংকে অনেক বেশি বকা দিতে থাকে সে এখনো কেন বিয়ে করছে না, আর এরকম ভাবে ছেলেদের সাথে যদি একদমই কথা না বলে, কারণ তার বিয়ে করার সময় হয়ে গিয়েছে। ফ্যাংও এখানে চুপচাপ তার মায়ের এই কথাগুলো একের পর এক হজম করে নিতে থাকে। আর এরপর থেকে ফ্যাং আর লি এরা দুজনে তো ফ্যাং এর মায়ের ভয়ে লুকিয়ে লুকিয়ে দেখা করতে শুরু করে। এরপরে একদিন আবার ফ্যাং লিয়ের কাছে ফোন করে, সে বলে যে আজকে তুমি চাইলে আমার ফ্ল্যাটে আসতে পারো, কারণ আজকে মা বাড়িতে নেই। লিও তো তখন আর 1 সেকেন্ডও দেরি করে না, তাড়াতাড়ি করে চলে আসে ফ্যাং এর ফ্ল্যাটে। আর এরপরে আসার পরে তো সে এখানে ফ্যাংকে কিস করে। দুজনে তখন এখানে কিছুক্ষণ একে অপরের সাথে রোম্যান্স করে। একটু পরে আবার লি ফ্যাংকে বলে যে কাল তার সাথে ডিনারে যেতে, ফ্যাংও এতে রাজি হয়ে যায়। কিন্তু এরপরে ফ্যাং এর কাছে একজন লোক ফোন করে, আর এই লোকটির কাছে ফ্যাং এর ডিজাইন অনেক ভালো লেগেছিল, এই জন্য তিনি এখন ফ্যাং এর সাথে কন্ট্যাক্ট করতে চায়। তাই ফ্যাংকে বলছিল আজ যেন ফ্যাং তার সাথে ডিনার করতে আসে, আর ওখানে তারা দুজন এই কথাটি নিয়ে কথা বলবে। এখন ফ্যাং তো তার এই কন্ট্যাক্টের জন্য অনেকটা বেশি এক্সাইটেড ছিল, যার কারণে এসে হ্যাঁ বলে দেয়। এরপর ফ্যাং চলে আসে লিয়ের কাছে, আর লিকে বলতে থাকে তুমি তো জানোই যে আমার কাছে আমার ডিজাইনটা কত বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি ওনাকে মানা করতে পারিনি, আমি আজকে তোমার সাথে ডিনারে যেতে পারবো না। লি বলে যে তুমি এত ভয় কেন পাচ্ছ, আমি তোমার ব্যাপারটি বুঝতে পেরেছি, আমি জানি তোমার কাছে ওই কন্ট্যাক্টটি অনেকটা বেশি জরুরি, এই জন্য আমি মন খারাপ করিনি, আর আমরা তো নেক্সট টাইমও আবার একসাথে ডিনারে যেতে পারবো, তাই তুমি ওনার সাথে চলে যাও। এর পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে লি আর লিয়ের বোন লু এরা দুজনে একসাথে এসেছিল ফ্যাং এর ফ্ল্যাটে ডিনার করতে। ডিনার করা শেষ হলে লু তো এখান থেকে চলে যায়, কিন্তু লি একদমই যেতে চাচ্ছিল না, তার এখান থেকে যেতেই মন চাচ্ছিল না, আর ফ্যাংও লিকে যেতে দিতে চাচ্ছিল না, দুজনে একে অপরকে ছাড়তে চাচ্ছিল না।
এরপরে দেখা যায় আবারও তো লি ফ্যাং এর ফ্ল্যাটে চলে আসে আর দুজন এখানে আবারও কিস করতে থাকে। আর এভাবে অনেকক্ষণ চলে, কিন্তু এখানে তো তারা একদম হাতে নাতে ধরা পড়ে যায় ফ্যাং এর মায়ের কাছে, কারণ তিনি ওখানেই বসেছিল। ফ্যাং এর মা তো এটা দেখে অনেকটা বেশি অবাক হয়ে যায় আর এরা দুজনও পুরো শকড হয়ে গিয়েছিল। ফ্যাং এর মা বলতে থাকে যে আমি এটা দেখার আগে কেন মারা গেলাম না? তোমরা আমাকে কোনো কিছু না বলে লুকিয়ে লুকিয়ে এই সব কিছু করছো, আর আমি জিজ্ঞাসা করলে বলো তোমরা শুধুমাত্র ফ্রেন্ড। লি বলে আন্টি আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। আর লি চলে যাওয়ার আগে ফ্যাংকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু সামলিয়ে নেব। এরপরে লি চলে আসে ফ্যাং এর মাকে নিয়ে বাহিরে, আর সে তো এখানে ফ্যাং এর মাকে বলতে থাকে যে আমি সত্যি ফ্যাংকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আপনার সামনে এটা বলতে পারছিলাম না। ফ্যাং এর মা বলে তাহলে ইয়ানের কি হবে? সে তো তোমার গার্লফ্রেন্ড তাই না? ইয়ানের নাম শোনার পর এখানে লি বলতে থাকে আপনি হয়তো আমাদের দুজনকে ভুল বুঝেছেন। লি বলতে থাকে যে আপনি আমাদের দুজনকে ভুল বুঝে নিয়েছেন, আমরা দুজনে একসাথে কাজ করি, এই জন্য বেশিরভাগ সময় আমাদেরকে একসাথে থাকতে হয়েছিল, আর এই জন্য আপনার ভুল হয়েছে, কিন্তু আমরা দুজনে শুধুমাত্র ফ্রেন্ড, আর আমি শুধুমাত্র ফ্যাংকে লাইক করি, অন্য কাউকে না। আপনি আমার উপরে পুরো বিশ্বাস করতে পারেন, আমি সবসময় ফ্যাংকে সাপোর্ট করব। ফ্যাং যা করতে চায় আমি তাতে ফ্যাংকে সহমত দেব, আপনি শুধু একবার আমাদের দুজনের এই সম্পর্কটি মেনে নিন। ফ্যাং এর মাও এখানে লিয়ের সব কথাগুলো ভালোভাবে বুঝতে পারে, যার কারণে তিনি এখানে এই সব কিছু মেনে নেয়। এরপরে তো আবার ফ্যাং লিয়ের কাছে ফোন করে বলতে থাকে যে মা তোমাকে কি বললো। লি তখন বলতে থাকে যে আমার তো অনেকটা বেশি গিল্টি ফিল হচ্ছে, আমি তো আন্টি সামনেও যেতে পারছি না, এখন আমাদের দুজনের সম্পর্ক কি রকম হবে? এইসব শোনার পর ফ্যাং বলতে থাকে তাহলে এখন আমাদের দুজনকে ব্রেকআপ করে নিতে হবে, এটা এখন আমাদের দুজনের জন্য অনেকটা বেশি ভালো হবে। তখন লি বলতে থাকে আরে আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম, আন্টি আমাদের দুজনের সম্পর্ক মেনে নিয়েছে, কোনো কিছু মনে করেনি। ফ্যাং বলে যে তুমি শুধুমাত্র আমার মন রাখার জন্য এই কথাটি বলছো, আমি জানি মা মেনে নেয়নি। লি বলে সত্যিই মেনে নিয়েছে, তিনি আমার সব কথাগুলো একদম মন থেকে মেনে নিয়েছে। আর আন্টি তো আমাকে এটাও বলছিল যে আমরা দুজনে কবে বিয়ে করে নেব, আমাদের দুজনকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে বলেছে। এই সব শুনে ফ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়, আর দুজনই অনেক বেশি খুশি ছিল। এভাবে তো এরা একে অপরের সাথে এখন অনেকটা বেশি হ্যাপি ভাবে সময় কাটাতে থাকে। একদিন তো লি সবার সামনে সে ফ্যাংকে একটি রিং দিয়ে বিয়ে করার জন্য প্রপোজ করে, আর ফ্যাংও এতে খুশি খুশি রাজি হয়ে যায়। এখন এরা দুজনে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। এর পরের সিনে আমরা ফ্যাং আর লি এতে দুজনের বিয়ের সিন দেখতে পাই, তবে এরা দুজনে এখানে বাইকে করে এসেছিল। আর লি আমাদেরকে বলতে থাকে যে আপনারা অবশ্যই ভাবছেন যে আমরা দুজনে বাইকে করে কেন এসেছি, আসলে আমার আর ফ্যাং আমাদের দুজনের তো বাইকের কারণেই দেখা হয়েছিল। ওই দিন ফ্যাংয়ের আমার সাথে যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে আমাদের কখনোই দেখা হতো না, আর আমার বাইকটি নষ্ট হয়ে যাওয়ার কারণেই তো আমি ফ্যাংয়ের সাথে এতটা বেশি সময় কাটাতে পেরেছিলাম, এই জন্য আমরা বাইকে করে এখানে বিয়ে করতে এসেছি। এরপরে এখানে এদের দুজনের সব নিয়মগুলো মেনে বিয়ে হয়ে যায়। এরপরে আমাদেরকে 1 বছর পরে একটি সিন দেখানো হয় যেখানে ফ্যাং আর লি এরা দুজনে একসাথে ছিল। এখানে তো লি ফ্যাংকে বলতে থাকে যে আমরা দুজনে তো খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি, এখন আমাদের উচিত আরো তাড়াতাড়ি আমাদের একটি কিউট বাচ্চা নেওয়া। ফ্যাং বলে যে আমি তো আমাদের বাচ্চার নামও ঠিক করে রেখেছি। লি বলে যে কি নাম ঠিক করে রেখেছো, আর ফ্যাং তখন বাচ্চার নামও বলতে থাকে, আর এই নিয়ে তারা দুজনে অনেকটা বেশি মজা করে। এর কিছুদিন পর এরা দুজনে আবারও একসাথে ওই জায়গায় ঘুরতে আসে যেখানে এদের দুজনের প্রথম দেখা হয়েছিল, যেখানে লিয়ের বাইকের সাথে ফ্যাং এর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এখান থেকে এদের লাভ স্টোরিটা শুরু হয়েছিল। দুজনে এসে অনেক বেশি এখানে কথা বলে, আর লি বলতে থাকে যে তুমি অনেকটা বেশি ক্রেজি, তোমাকে আমার একদমই ভালো লাগে না। এসব শুনে ফ্যাং তখন একটু রেগেও যায়, আবার সে লিয়ের সাথে মজা করতে থাকে যে আর দ্বিতীয়বার আমাকে তুমি একদমই ক্রেজি বলবে না। লি বলে যে ঠিক আছে আমার ভুল হয়েছে, দ্বিতীয়বার আর তোমাকে একদমই বলবো না, কিন্তু এর জন্য তো অবশ্যই আমাকে তোমাকে গিফট দিতে হবে। ফ্যাং এটা শোনার পরে সে লিয়ের হাতটি নিয়ে তার পেটে রেখে দেয়, আর এতেই তো লি বুঝতে পারে ফ্যাং এখানে লিকে বলে যে সে প্রেগনেন্ট। এটা শোনার পর লি অনেক খুশি হয়ে যায়, কারণ খুব তাড়াতাড়ি এদের দুজনের একটি কিউট বেবি আসতে চলেছে, যার কারণে দুজনই অনেক বেশি খুশি ছিল। আর এখন তো এদের সাথে আরো একজন রয়েছে, তাই আরো এদের খুশি বেড়ে যায়। আর এরই সাথে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সব সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এতটুকুই, সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।